নমস্কার, জজবাত 24 বাংলা আর জজবাত 24 বাংলায় গুটি, গুটি পায়ে আমরা পৌঁছে গেছি 1 মিলিয়ন দর্শকের কাছে। আর সেজন্য আমাদের সমস্ত দর্শককে আমরা জানাই অনেক, অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আমাদের নেটওয়ার্ক এখন এত মানুষের কাছে পৌঁছে গেছে। আজকে এই মুহূর্তে আমরা আছি কার কাছে? এবং আ তার কাছে আসার একটাই কারণ, দীর্ঘটা সময় আমাদের চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত এবং বড় পর্দার আ একজন ব্যস্ততম অভিনেতা। তার সঙ্গেই আজকে আমরা আড্ডা দেব এবং তার আপস অ্যান্ড ডাউন, তার ভালো লাগা, ভালোবাসা এবং আরেকটা জিনিস তার সবচেয়ে গুরুত্বপূর্ণ, লাস্ট ২ টো বছর ধরে তার বই কিন্তু বুক ফেয়ারে নিয়মিতভাবে আসছে। এবছরেও ছিল। তো আমি কথা বলে নিচ্ছি অভিনেতা এবং গায়ক বলবো, লেখক বলবো, সমস্ত কিছুই হচ্ছে ঈশান মজুমদার। ঈশান মজুমদারের সঙ্গে কথা বলতে আমরা এসেছি জজবাত 24 বাংলা ওনার বাসভবনে এবং আজকে ঈশানের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো প্রথমবার জজবাত 24 বাংলাতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ওয়েলকাম ঈশান, জজবাত 24 বাংলাতে। কেমন আছো? লাইফ কেমন চলছে? বুক ফেয়ার কেমন গেল তোমার? কত মানুষের সঙ্গে ডেলি দেখা করলে, তাদের ভালোবাসা পেলে আমাদের যদি একটু বলো। থ্যাংক ইউ সো মাচ বিপ্লব। অনেকদিন পরে তোমাকে পেয়ে খুব ভালো লাগছে। আর তোমার সাথে তো আমার জীবনের কেরিয়ার শুরু তোমার সাথে বলা যায়, কারণ অনেক বছর ধরে আমরা বন্ধু। এবং জজবাত 24 এর জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর হ্যাঁ, বইমেলা খুব ভালো গেল। বইমেলাতে এবছর আমরা আমার নিজের পাবলিকেশন ইনিকা পাবলিকেশন থেকে ৮টা টাইটেল বার করেছি এবং ৮টা টাইটেলের মধ্যে প্রত্যেকটাই ভালো বিক্রি হয়েছে এবং ৩টে টাইটেল আমাদের বেস্ট সেলার হয়েছে। আর যেহেতু গ্রাফিক নভেলটা আমি নিজেই করি, নিজেই আঁকি, নিজেই লিখি এবং আহ, একটা গ্রুপ অফ মানুষরা সেটা পছন্দ করছে জেনে ভাল লাগলো। এবং আমার এখনো মনে আছে যখন প্রথম কমিক্সটা আমি করেছিলাম মদনপুরের মামদভূতেরা, তখন তুমি প্রথম মানুষ ছিলে যে বলেছিলে যে ভাই, তোর কিন্তু একটা গ্রাফিক নভেল নিয়ে ইন্টারভিউ করব। সেটা কিন্তু তুই করেছিলি। তো সেখান থেকে পথ চলা শুরু এবং ৩ বছর ধরেই আমরা করছি এবং পাবলিকেশন হাউসটা ২ বছর হয়েছে শুরু করেছি এবং ভালোই চলছে। আর প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি এবং তোদের ভালোবাসা পাচ্ছি, দর্শকের ভালোবাসা পাচ্ছি, পাঠক বন্ধুদের ভালোবাসা পাচ্ছি। সেটাই তো চাওয়া, সেটাই পাওয়া। একটা এখন যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, বুক ফেয়ারে আমিও ছিলাম এবং বুক ফেয়ারে দীপ প্রকাশনের দীপের সঙ্গেও আমি অনেকটা সময় কাটিয়েছি। দীপকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এবং আমাকে আন্তরিকভাবে নিমন্ত্রণ করার জন্য। এইবারে বুক ফেয়ারে আমি যেটা লক্ষ্য করলাম, মানুষ কিন্তু বই কিনছে এবং মানুষ বই কেনার একটা উৎসব এবারে আমি দেখলাম। একটা বাঙালির একটা থাকে না, প্রত্যেক বইমেলাতে খোঁজে কোথায় বাঙালি বেশি বেশি করে খাচ্ছে, বই কম কিনছে, কিন্তু এবারে বই কিন্তু খুব ভালো সংখ্যক মানুষ কিনেছে এবং আমি যে স্টলে ছিলাম, ২-৩টে স্টলে, সেখানেও দেখলাম প্রচুর মানুষ ওই দেখে রেখে দেওয়ার না, মানুষ কিনছে। তোমার ব্যক্তিগত অনুভূতি কি এবারে বুক ফেয়ার নিয়ে? এবারের বুক ফেয়ার আমার জন্য অনেক বড় ছিল, কেননা আগের ২ বছর আগে যখন আমি প্রথম শুরু করেছিলাম তখন আমি একটি মাত্র পাবলিকেশন হাউসের জন্য কাজ করেছিলাম এবং তার পরের বছর, মানে আগের বছরের কথা বলছি, আমার একটাই টাইটেল আমি বার করেছিলাম এবং সেইটা নিমেষের মধ্যে সোল্ড আউট হয়ে যায়। তখনই আমার মনে হয় আমার ক্যারেক্টারগুলো লোকে পছন্দ করছে। তো সেই জন্যই এবছর আমি বেশ কিছু টাইটেলস নিয়ে আসি, যেমন লাল কমল নীল কমল, যেটা আমরা সবসময় আম, পড়ে এসছি শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের, এবং সেটা নিয়ে কখনো কমিক্স করা হয়নি। আর ঘ্যাগাসুর নিয়ে কখনো করা হয়নি। তো এইগুলো আমি করি, কারণটা হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি বিপ্লব, সেটা হচ্ছে অনেক বাচ্চারা আছে যারা না গ্যাজেটস নিয়ে বসে থাকে। হ্যাঁ, মানে আইদার গেম খেলছে অথবা সারাক্ষণই ওই কার্টুন দেখছে। হ্যাঁ, কিন্তু সেটাই আমি চাইছিলাম এবং আমি নিজে থেকে যেটা নিয়ে সবসময় বাচ্চাদের এনকারেজ করেছি যে বাচ্চারা যাতে গ্যাজেটটাকে সরিয়ে বইয়ের উপর মনটা দেয়, তাহলে কি হবে, লিটারেচারটাও জানা হলো, ছবিগুলোও দেখা হলো, মজার মজার ছবিও করেছি এবং গ্যাজেট থেকে দূরে অনেকক্ষণ থাকতে পারলো, মানে কনসেন্ট্রেশনটা বাড়ে আর কি। এই ইনিশিয়েটিভটা আমি নিয়েছি এবং তাতে কিন্তু প্রচুর বাচ্চারা আমার বই কিনেছে এবং
সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে প্রচুর বড়রা এসে বাচ্চাদের জন্য নিজেদের ছেলে মেয়েদের জন্য বই কিনে দিয়েছে। আমরা যে ইনিশিয়েটিভটা এখন নিয়েছি সেটা হচ্ছে আমরা শুধুমাত্র বাংলা কমিক্সের একটা মেলা করার প্ল্যানে আছি, যেটা নর্মালি আমরা কমিকন ফেস্টিভ্যাল অনেক দেখেছি যেখানে ব্যাটম্যান, সুপারম্যান, মার্ভেল এটা নিয়ে কথা হয়েছে, কিন্তু নারায়ণ দেবনাথ, তারপরে দিলীপ দাস, তারপরে আমাদের সুযোগ বন্দ্যোপাধ্যায়, তারপরে এখন চারবাক কাজ করছে, আহ, তারপরে আরো অনেক নতুন নতুন শিল্পীরা কাজ করছে। আহ, তাদেরকে নিয়ে একটা বড় কিছু করার প্ল্যান আছে এবং সেটা করব। কারণটা হচ্ছে যে আমরা সবসময় লিটারেচারকে মানে বইকে, আহ, উপন্যাসকে, ছোট গল্পকে আমরা প্রাধান্য দিয়েছি, কিন্তু কমিক্সও যে একটা বড় লিটারেচারের অংশ এবং সেটা যে একটা বড় বিপ্লব, সেইটা বাংলাতে খুব একটা হচ্ছে না। সেটা নিয়ে একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি, যার জন্য এবছর বইমেলাতে এই ইনিশিয়েটিভ গুলো করার পরে আমার যেটা মনে হয়েছে বইমেলাটা আমার কাছে আরো বড় হয়ে গেছে। আগের বছর আমি শুধুমাত্র একটা স্টলে বই দিয়েছিলাম, কিন্তু এবছর আমার 6টা স্টলে আমার বই দেওয়া হয়েছে, আর এখানে সেখানে বিক্রিও অনেক ভালো হয়েছে। একদম। এবং আমরাও ভীষণ ব্যক্তিগতভাবে আমিও ভীষণ খুশি যে মানুষ ঈশানের বই পড়েছে এবং আজও বা তাদের মানে কিটিতে ঈশানের বই রয়েছে অন্যান্য বইয়ের সাথে সাথে। আর আগামীতেও এরকমই বই ঈশান লিখতে থাকবে। আর ঈশান মজুমদার মানেই সিনেমা, সিনেমা ছাড়া তো ঈশানকে ভাবা যায় না। তো ঈশান বই লেখার সাথে সাথে যেটা সবচেয়ে বেশি পারদর্শী দুটো জিনিস, এক হচ্ছে ও ভীষণ কিন্তু ভালো গান করে, আপনারা জানেন কিনা জানি না, অবশ্যই জানবেন, কেননা বিভিন্ন অনুষ্ঠানে ওর গানের গলা আমরা শুনতে পাই এবং পুজোর সময়ও প্রচুর অনুষ্ঠানে ওকে দেখা যায়। তো ঈশান, আগামী ছবি নিয়ে যদি আমি বলি, আগামী কি কি ছবিতে বাঙালি দর্শক তোমাকে পাচ্ছে, এটা যদি একটু বলো। আগামী একটি ছবি করছি, যে ছবিটির নাম হচ্ছে রেখা। যে ছবিটি ভাবনা আজকাল, ঋতুপর্ণা সেনগুপ্তর প্রোডাকশন। তো ওই ছবিটি ঋতুদি আমাকে ফোন করেন এবং বলে যে একটা ছবি আছে, করবি? তো আমি ওনার সাথে তো সল্ট বলে একটি কাজ করেছিলাম এবং ওনাকে আমি প্রচন্ড স্নেহ করি, ভালোবাসি, এবং ওনার মতন মানুষ খুব কম আছে আমাদের ইন্ডাস্ট্রিতে। এত বড় স্টার হওয়া সত্ত্বেও ওনার কোনো ট্যান্ট্রাম নেই, কোনো কিছু নেই। উনি একদম অন্য অন্য ধরনের মানুষ। উনি মনে রেখে আমাকে ফোন করেছেন, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। এবং রেখা বলে যে ছবিটি, সেই রেখা ছবিটিতে আমি প্রথমবার রিয়া সেনের অপোজিটে অভিনয় করছি, এবং রিয়া সেন আমার ওয়াইফ এই ছবিটিতে। হুম। আর তার সাথে রয়েছে সায়ন মুন্সি। সায়ন মুন্সি আর ঋতুদি একটা পেয়ার। সায়নও বোধহয় অনেকদিন বাদে। সায়নও বহু বছর পরে কাজ করছে, এবং মমতা শঙ্কর উনি আছেন। আর মমদের সাথে এটা আমার সেকেন্ড কাজ, কেননা পিঞ্জর বলে একটি ছবি রুদ্রজিৎ রয় আমার বন্ধু, ও ডিরেক্ট করেছে, এবং সেই ছবিটি আম, এখনো পর্যন্ত ফেস্টিভ্যালেও গেছে। প্রচুর ফেস্টিভ্যালসে গেছে এবং প্রচুর রেকগনিশন পেয়েছে। এখন রিসেন্টলি অস্ট্রেলিয়ান একটা ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে, শিকাগোতে সিলেক্টেড হয়েছে, মেলবোর্নে হয়েছে, আম, জার্মানিতে হয়েছে। তো এইটা আমার কাছে খুব বড় পাওয়া। আর এখন কি হয়েছে, এখন খুব সিলেক্টিভ আমি কাজ করছি, কারণ একটা টাইম ছিল যখন সব রকম কাজই করতাম। এখন সিলেক্টিভ কাজ করাটা আমার মনে হয় আমাদের সবারই প্রয়োজন একটা বয়সে আসার পরে। তো আমি সিলেক্টিভ কাজ করছি। রেখা হলো, পিঞ্জর বেরোবে। একটি ছবি কতবারও ভেবেছিলুম, যে ছবিটিতে আমি প্রথমবার পায়েল সরকার এবং দর্শনার সাথে কাজ করেছি। সেই ছবিটি পোস্ট প্রোডাকশনে আছে, ছবিটি শেষ হয়ে গেছে, ওইটি বেরোবে। লুপ বলে একটি ছবি আছে অর্ঘদীপ চ্যাটার্জি, যেটার একদিনের শুট বাকি আছে, সেটার জন্য আমি অপেক্ষা করে আছি। আরেকটি ছবি প্রথমবার আমি ওমের সাথে কাজ করলাম, ওম, আমি এবং প্রিয়াঙ্কা সরকার, বৃত্ত রহস্য। এই ছবিটিও পোস্ট প্রোডাকশনে আছে, ছবিটি রেডি হয়ে গেছে, ছবিটি রিলিজ হবে। আম, এইগুলো কিটিতে রয়েছে। আর দুটো ছবির কথা চলছে, একটা ওয়েব সিরিজেরও কথা চলছে। আম, দেখছি কিভাবে মানে টাইম ম্যাচ করে একটা বাইরের কাজ করছি। আমি কলকাতার বাইরে চলে যাচ্ছি এর মধ্যেই। আমি 2 মাস থাকবো না, আমি একটা খুব বড় কাজ করছি বাইরে। আহ, কলকাতার বাইরে, প্রথমবার কলকাতার বাইরে কাজ করা এবং অন্য ভাষায় কাজ করা, সেটা করছি। সেটা খুব তাড়াতাড়ি জানাবো। তো এই নিয়ে ব্যস্ত। সত্যি আমার ব্যক্তিগতভাবে আমার চওড়া হাসিটার একটাই কারণ, এক মুঠো ছবি এখন ঈশানের হাতে রয়েছে এবং সেগুলো মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে আগামীতে। এবং আর প্রোডাকশনের কাজগুলো শেষ হয়ে গেলে ওয়ান বাই ওয়ান রিলিজ করবে। এবং গতকাল যখন সুব্রত দত্তের সঙ্গে যখন কথা বলছিলাম, দাদাও সেই সময় বলছিল আমাকে যে বিপ্লব, আমার
25-এ অনেকগুলো শুট করেছি, 26-এ আমার 1 বাই 1 এতগুলো ছবি আসছে। সত্যি আমি এইটা এখন ঈশানের সঙ্গে কথা বলতে, বলতে আমারও এটাই মনে হচ্ছে যে 26-এ হয়তোবা ঈশানের অনেকগুলো ছবি বাঙালি দেখতে পাবে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আরেকটি ছবি অলরেডি করেছি মৈনাকের সাথে। মৈনাকের সাথে আমি দুটো ছবি করলাম। একটা বাৎসরিক বলে একটি ছবি করেছি, যেটা যথেষ্ট জনপ্রিয় হয়েছে। বাৎসরিকের পরে আরেকটা ছবি করেছি, যেটার নাম হচ্ছে বিষণ্ণ। সেই ছবিটিও রেডি হয়ে গেছে, পোস্ট প্রোডাকশনে আছে। মৈনাকের সাথে কাজ করে খুব ভাল লেগেছে। ওইটাও আছে লাইনে। ওয়াও গ্রেট! ঈশান, সবচেয়ে ইম্পোর্টেন্ট এই মুহূর্তে যেটা সেটা হচ্ছে বাংলা ছবি কনটেন্ট নির্ভর হচ্ছে এবং বাংলা ছবি দেখবার জন্য লাস্ট ২ বছর ধরে প্রচুর মানুষের ভিড় হলে হচ্ছে। যেহেতু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিন অনেক কম, সেক্ষেত্রে মাল্টি স্ক্রিনে বাঙালি ছবি, বাংলা ছবির জন্য স্পেশালি ফেডারেশন থেকে একটা প্রপার একটা টাইম টেবিল করে দেওয়া হয়েছে। সেটা অবশ্যই খুবই ভালো যে প্রত্যেকটা আঞ্চলিক ছবির সঙ্গে অবশ্যই বাংলা ছবির একটা জায়গা থাকবে। এটা খুবই সাধুবাদ ফেডারেশনকে। যদি এটা ফলপ্রসূ হয় তাহলে বাংলা ছবি কিন্তু আরো আরো মানুষ দেখতে পাবে। এ বিষয়ে প্রতিক্রিয়া? আমার খুবই ভাল লেগেছে, কেননা ফিল্ম ফেডারেশন যেটা কাজ করছেন, এবং আর্টিস্ট ফোরাম যেভাবে এই জিনিসগুলো, ইউনিটগুলো ফর্ম করা হয়েছে, একটা প্রপার ক্যাটেগরি ফলো করে যে জিনিসগুলো করা হচ্ছে, সেইটা যেহেতু একটা নিয়ম মাফিক জায়গায় নিয়ে আসা হচ্ছে, ফিল্মকে ইন্ডাস্ট্রি হিসেবে ধরা হচ্ছে, তার জন্য অনেক বড় বড় মাথারা এর পেছনে কাজ করছেন। আহ, অরূপদা আছেন, স্বরূপদা আছেন, তার সাথে বুম্বাদা আছেন আমাদের, এবং শান্তিদা আছেন, সবাই রয়েছেন, মানে ইরেসপেক্টিভ অফ কোনো রকম, আমি যদি কোনো রকম পলিটিক্যাল কিছু না বলি, সবাই বিভিন্ন জায়গা থেকে, যারা হয়তো বিভিন্ন পলিটিক্যাল গ্রুপকে সাপোর্ট করেন, তারা কিন্তু একজোট হয়ে বাংলা ছবিকে বাঁচানোর জন্য এবং বাংলা ছবির জন্য কাজ করার জন্য এগিয়ে এসছে। সেটা আমার খুব ভাল লাগে। হ্যাঁ, অনেকে অনেক রকম প্রতিক্রিয়া দিচ্ছে, এটা ঠিক না, ওটা ঠিক না। দেখো, একটা নতুন চেঞ্জ আনলে তো বিভিন্ন রকম প্রতিক্রিয়া হবে, এবং প্রথমেও যখন শুরু হয়েছিল তখনও একরকম ছিল। তারপর আস্তে আস্তে মানুষেরা বিভিন্ন রকম চেঞ্জেস করে করে একটা জায়গায় এসছে। আর এখন যে সিঙ্গেল স্ক্রিন বাড়ানোর জন্য যে একটা ইনিশিয়েটিভ ইভেন আমাদের বুম্বাদা নিয়েছেন, সেটাও খুব বড়। এবং শুধু সেটাই না, আমি দেখতে পাচ্ছি এসবিএফ এর তরফ থেকেও নতুন নতুন সিনেমা হলস ওপেন হচ্ছে। রিসেন্টলি দেব আর গতকালকেরই খবর, আহ, দেব এবং আমাদের এসবিএফ এর কর্ণধার মনিজি, ওনারা দুজন গেছিলেন, গিয়ে হল ওপেন করেছেন। এবং যেভাবে বাংলা ছবি আজকে, একাডেমি অফ ফাইন আর্টস এমন একটি ছবি, যে ছবিটি নিয়ে এত বড় কিছু বিতর্ক হওয়ার সত্ত্বেও কিন্তু আমাদের গভর্নমেন্ট অথবা আমাদের ফেডারেশন থেকে শুরু করে তারা কিন্তু ছবিটা ছাড় দিয়ে এবং ছবিটা কিন্তু চালিয়েছে, এবং কিন্তু ছবি থেকে পয়সা এসছে। সুতরাং সবসময় কোনো জিনিসকে না, আমি আমার ব্যক্তিগত মতামত, কোনো জিনিসকে হঠাৎ করে কিছু চেঞ্জেস আসলে সেটাকে নেগেটিভলি নেওয়াটা উচিত না। একটু সময় দেওয়া উচিত, সময় দিয়ে একটু দেখা উচিত যে কেন বলছে, কি কারণ, কি এর পেছনে কি, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং শুধু তাই না, এবং দেবের ছবিগুলো যথেষ্ট ভালো ব্যবসা করেছে, এবং একটা রেজ আবার ফিরে এসছে। বাংলা ছবি দেখার জন্য মানুষ হলমুখী হচ্ছে, এবং সৃজিতের ছবি থেকে শুরু করে সবারই ছবি, শিবুদার ছবি, সবার ছবি খুব ভালো চলছে, এবং আমাদেরও ছবি ভালো চলছে। এইরকম একটা ইয়েতে আমি আর রীতাভরি প্রথমবার যে কাজটা করেছি, মৈনাকের ছবিটা বাৎসরিক, বেশ ভালো চলেছে ছবিটি, এবং প্রত্যেকেরই একটা স্কোপ পাচ্ছে। এই ফরমেশন গুলো আস্তে আস্তেই দেখবেন যে আহ, বিভিন্ন রকম ভালো ছবি টেকার জন্য না, ভালো ছবি কিন্তু টিকে যায়, খারাপ ছবি টেকে না। সেটা কিন্তু সত্যি কথা। প্রোডাক্ট ভালো হলে চলবেই। একদম, প্রোডাক্ট ভালো হলে চলবে এবং আপনারা ভালোবাসা দেবেন এবং ভালোবাসা বাংলা ছবির জন্য অলওয়েজ থাকবে। আমরা বাংলা ছবি দেখি এবং বাংলা ছবি আমাদের ভালো লাগে এবং বাংলা ছবি নিয়ে আমাদের অনেক ভাবনা চিন্তা। এআই আসুক এবং যাই আসুক না কেন, নতুন টেকনোলজি, আমাদের বাংলা ছবির একটা আলাদা জগৎ থাকবে এবং সেটা নিয়ে আমরা এগোবোই। আমার শেষ দুটো প্রশ্ন, ঈশানকে পেলে তো প্রশ্নের অনেক প্রশ্ন থাকে, কিন্তু সময় যে আমাকে থমকে দাঁড়াতে বলে। তো
শেষ দুটো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা এটা আমার থাকবে যে তুমি যখন শুরু করেছিলে 2015-16, আমি পোস্টমাস্টার বলে একটি ছবি দিয়ে, তখন থেকে আমি ঈশান মজুমদারকে ব্যক্তিগতভাবে চিনি। অভিনেতা কিষাণ মজুমদারের অসাধারণ একটি চরিত্র ছিল পোস্টমাস্টারে, যেটা এখনো আমার মনের মধ্যে দাগ কেটে গেছে। সেই 15-16 সময় থেকে সেই ছবিতে আমার যতদূর মনে পড়ে কল্যাণদা ছিলেন। কল্যাণদা আজকে আমাদের মধ্যে নেই। তো তোমার 10 বছরের এই জার্নিতে সিনিয়র জুনিয়র প্রচুর মানুষকে পাশে পেয়েছো। এখন সিনিয়র জুনিয়রদের মধ্যে যে বিভিন্নতা শুরু হয়েছে, একটা ডিস্টেন্স শুরু হয়েছে, জুনিয়র কোনো আর্টিস্ট একদম ডাইরেক্টলি হিট করছে সোশ্যাল মিডিয়াতে সিনিয়রকে, মানে গুরুত্বই দিতে চাইছে না যে যে সে একজন খুব ভালো সিনিয়র অ্যাক্টর। তো এই যে সিনিয়র জুনিয়রের এই যে বৈষম্যতা তুমি যখন শুরু করেছিলে, সেইটা কি অনেকটাই পরিবর্তিত হয়েছে এখন? হ্যাঁ, অনেকটা হয়েছে। কারণ আমি যখন পোস্টমাস্টার যখন করেছিলাম সেই সময় সোশ্যাল মিডিয়া অতটা স্ট্রং ছিল না। এবং এখন কি হয়েছে, এখন প্রত্যেকটা মানুষই ওপেন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া ইউজ করুন। মানে যখন প্রচার, মানে প্রপার প্রচার, মানে ধরুন কোথাও একটা জিনিস ভুল হচ্ছে, সেই ভুলটাকে নিয়ে আমরা সবাই মিলে এগোচ্ছি। মানে এটা ভুল না, এটা এটা ভুল হচ্ছে, এটা করা উচিত না। হ্যাঁ, এটা আমরা ধরুন আমি একটা এমন কিছু একটা, ধরো আমি একটা কিছু দেখলাম যে জিনিসটা আমাদের মনে হলো এটা ঠিক না। হ্যাঁ, এবং সত্যিই ঠিক না। এটা এটা সারা বিশ্ব বলছে ঠিক না। সেটা নিয়ে আপনি প্রচার করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো কারো ব্যক্তিগত কোনো কিছু নিয়ে, ধরুন আমার এটা ভাল লাগে, আপনি তো বলতে পারেন না ওনার এটা কেন ভাল লাগে, সেটা তো আপনার তো বলা উচিত না। হ্যাঁ, আর এবার এমন সিনিয়র কিছু মানুষজন আছেন যাদের থেকে আমরা রেগুলার শিখেছি, তারা ইন্ডাস্ট্রিতে অনেক অনেক বড় বড় হিট দিয়েছে। ঠিক আছে, শুধু হিট না, তাদের পারফরমেন্স নিয়ে লিটারালি অনেকেই মানে ভাবনায় পড়ে যায়, এত ভালো পারফর্মার কি করে, এত ভালো অভিনেতা কি করে, অভিনেত্রী কি করে। তো আমার মনে হয় না কখনোই সোশ্যাল মিডিয়াকে ব্যক্তিগত আক্রমণের জন্য কোনো আহ, একটা ফরম্যাট অথবা কোনো একটা আহ, রাস্তা ধরে নেওয়া উচিত। এটা একদমই ঠিক না, আমি কখনোই করি না। সেজন্য সোশ্যাল মিডিয়াতে আমি যেটা করি সেটা লিখি, যেটা পারি সেটা, যতটুকু পারি অভিনয়, যতটুকু গান পারি, যতটুকু ছবি আঁকতে পারি, সেটা নিয়ে আমি আমার মতন আছে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ আমি কখনো কাউকে কখনো করিনি, কখনো করব না। এবং কেউ যদি আমাকে করে, আমি ডেফিনেটলি বলবো যে থ্যাংক ইউ সো মাচ, আপনি করেছেন, কিন্তু আমার সেদিক থেকে কোনো রকম রিয়াকশন কিছু আসবে না। কারণ আমার মনে হয় না যে এরকম ভাবে কাউকে ব্যক্তিগত, যদি ধরুন পছন্দই না, একটা ফোন তুলে বলে দিতে পারে। আমাদের সময় ছিল, ভাই তুই আমার নামে এটা বললি, এটা কিন্তু বলা ঠিক হয়নি, তো সরি সরি, দুজনে কথাবার্তা হয়ে গেলো, বন্ধুত্ব মিটে গেল। আজকাল না এই পাশে বসে গল্প করার মানুষ চলে গেছে। আজকে মানুষটাকে স্ক্রিনে দেখছি, মানুষটা কতটা ভালো কতটা খারাপ, না মানুষের সাথে না মিশলে তো বোঝা যাবে না, মানুষটা কি পরিস্থিতিতে সেটা করেছে, না মিশলে তো বলা যাবে না। একদম সোশ্যাল মিডিয়া মানে এই নয় যে তুমি যা খুশি একজন সিনিয়র অ্যাক্টরের নামে লিখে বলে দেবে, তাকে সম্মান জানাবে না, সেটা কখনোই কাম্য নয়। এবং তার ব্যক্তিগত চিন্তাধারা থাকতে পারে, যে লিখছে তারও ব্যক্তিগত চিন্তাধারা থাকতে পারে। উভয়ের চিন্তাধারা যদি নাও মেলে, আমার মনে হয় সম্মান জানিয়ে মানুষটিকে বিদায় জানালে আমার ভালো হয়। তাতে কি সম্পর্কের ক্ষতি হয় না, আর তার জন্য কিন্তু আপনাকে বা তোমাকে খারাপ বলবে না। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, যে এই যে এখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বিশাল ভিউ নিয়ে তো মারপিট, এবং সেই মারপিটের অংশ সবাই এখন হয়ে যাচ্ছে, না চাইতেও হয়ে যাচ্ছে, বিকজ এটাই নাকি এখন কাপ অফ টি হয়ে গেছে, যে আমার যদি ফলোয়ার ভালো হয় আমাকে সবাই দেখবে, আমার সবাই ভালোবাসবে, আমার যদি ফলোয়ার না হয় তাহলে কিন্তু আমি কাজ পাবো না। যারা পুরোনো দিনে ছিল তারা তো কাজ করছে, তাহলে কেন এই একটা পিরিয়ড স্টার্ট হলো হঠাৎ, যে এটার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফলোয়ার হবে তো আমি কাজ পাবো, ফলোয়ার নেই তো আমি কাজ পাবো? এখন যেটা হয়েছে, এখন বিষয়টা যেটা হয়েছে সেটা হচ্ছে না, সবাই খুব নাম্বার গেমে বিশ্বাসী হয়ে গেছে। নাম্বার গেম মানে হচ্ছে আমার 10 লক্ষ ফলোয়ার, তোর কত, আমার 5, এ বাবা ওর 5 আমার 10। হুম, এত ইনসিকিউরিটি কিসের জন্য? একটা মানুষ ভালো করছে, কারো ভালো হচ্ছে, কেউ ভালো করছে, আরেকজন সেটা দেখে তার সাথে কম্পিট করার তো কোনো দরকার নেই। কম্পিটিশনটা নিজের সাথে করুক না, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করুক। সেই জন্য আমার ক্ষেত্রে আমি দেখেছি, অনেকেই আমাকে বলেছে যে তুমি যে কাজগুলো পেয়েছো, আমি কোনো সোশ্যাল মিডিয়ার জোরে কাজ পাইনি। সেই জন্য হয়তো আমি কাজ কম করি, হুম। কিন্তু আমি না রাত্রিবেলা ঘুমাই মজাতে, আনন্দে ঘুমাই। আমি কখনোই এরকম ভাবি না
যে আরে ভাই ও ওটা পেয়ে গেল, আমি এটা পেলাম না, ও ওটা করে ফেললো, আমি এটা করলাম না। আমি উল্টো এটা ভাবি, ও যেটা করেছে ওর নিজের যোগ্যতায় পেয়েছে, আমি যেটা করছি আমি নিজের যোগ্যতায় পেয়েছি, এবং আমি যেটা করছি সেটা তো ও করতে পারছে না। সুতরাং আমার কাছে তো ইনসিকিউরিটির কোনো জায়গা নেই। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে প্রত্যেকে যদি এই র্যাট রেসে না গিয়ে নিজেদেরকে প্রপারলি বিল্ড আপ করে, নিজে আজকে আমি এই ছেলেটা ফলোয়ার্স এই কাজ এইটা করেছে বলে ফলোয়ার্সটা বেড়েছে, তা আমিও সেটা করলে তো হবে না, তাহলে তোমার ইউনিকনেসটা চলে যাবে। ইউ শুড বি ইউনিক না। আজকে নচিদার নচিদা যখন এসছিলেন, অথবা সুমন চট্টোপাধ্যায় যখন এসছিলেন, অথবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন এসছিলেন, অথবা দেব যখন এসছিল, আমি আমি যে সুপারস্টারদের কথাই তো বলছি, তাদের সেই সময় ফলোয়ার্স কোথায় ছিল গো? একদম। হ্যাঁ, আজকে আজকে দেব যখন বাংলা ইন্ডাস্ট্রির জন্য এতটা ভেবে বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করছে, এখন দেবের ক্রেজটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই সময় যখন দেব শুরু হয়েছে, যখন শুরু করেছে, দেবকে যখন মানুষ অ্যাকসেপ্ট করা শুরু করেছে, তখন তো ওই ময়দানে গিয়ে দেখা যেত যে ওর ক্রেজটা কি, অথবা সিনেমা হলে গিয়ে দেখা যেত ওর ক্রেজটা কি। তখন কোন ফলোয়ার্স ছিল গো? ও তো সেলফ বিল্ড, ও তো নিজের জায়গাটা নিচে তৈরি করেছে। একদম। এবং ঈশানের কথা অনুযায়ী এইটুকু বলতে পারি, পরিচালক নির্ভর এবং দর্শক নির্ভর সেই সময় থেকে ঈশানও শুরু করেছে, এবং দেবজিৎ বলো বা বুম্বাদা তো আরো আগে ওনার আগে ঘুরেছে। থেকে, হ্যাঁ। তো এখানে মানুষের ভালোবাসাটা কিন্তু আজকে তাদেরকে দেব, প্রসেনজিৎ বা আমাদের চিরঞ্জিত এদেরকে বানিয়েছে, আমরা এদেরকে প্রণাম জানাই। এবং আজকে জজবাত 24 বাংলাতে যেতে যেতে আর ঈশানের গলায় দু লাইন গান না শুনে আমাদের যাওয়াই হবে না। আমরা থেমেই যাব। বসন্ত এসে গেছে, হোলির রঙে আমরা মেতে উঠেছি। তো একদম যেতে যেতে বসন্তের জন্য দু লাইন। যখন নীরবে দূরে দাঁড়ালে এসে, যেখানে পথ বেঁকেছে তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা, তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশেহারা। থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে আমাদের এই পরিপূর্ণতা লাভ করলো আজকে আমাদের এই দ্বীপ্রহরের ইন্টারভিউ, যেটা আপনারা আমাদের সঙ্গে থাকলেন। আগামীতে এরকমই ইন্টারভিউ চলতে থাকবে জজবাত 24 বাংলাতে। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আমাদের কাম্য। এখানেই আমাদের অভিনেতা ঈশানকে বিদায় জানাচ্ছি। আবার দেখা হবে, আবার কথা হবে, আড্ডা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন জজবাত 24 বাংলা। নমস্কার।